রফা রফা হয়ে গেছে, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। আমাদের বিশ্বাস করি একমাত্র দফা আল্লাহর আইন, এটাই সবচেয়ে ভালো গ্রহণযোগ্য সমাধানকারী একটা ব্যবস্থা। আমি উদাহরণ দিয়ে বলতে চাই এভাবে যে আল্লাহর আইন চালু হয়ে গেলে চোরের হাত কেটে দেওয়া হবে। চোর চিন্তা করে সর্বনাশ করেছে, আমার হাত কাটা হয়ে যাবে। আমি ওই চোর যারা রাতের আঁধারে কষ্ট করে চুরি করে তাদের জন্য বলতে চাই, আপনাদের ভয়ের কোনো কারণ নেই। এজন্য যে ইসলামী রাষ্ট্র হলে প্রত্যেকটা নাগরিকের খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান এই 5টি মৌলিক প্রয়োজনকে পূরণ করে দেওয়া হবে। 5টি মৌলিক বেসিক নিড, এটাকে গ্যারান্টি দেওয়া হবে। এর প্রতি চুরি করে তখন তার হাতটা কেটে নাও। আমার বিশ্বাস যে যদি তাদের প্রয়োজনীয় জিনিসগুলো পাই তারা চুরি করতে আসবে না। তো এরপরও চুরি বন্ধ হবে না জানি আমি। কেন বন্ধ হবে না? তারা দিনের বেলায় টেবিলে বসে, চেয়ারে বসে কলমের খোঁচা দিয়ে যারা দুর্নীতি করে, এটাই তাদের বিরোধিতা করে। আমি তাদেরকে বলতে চাই, আপনাদের প্রয়োজনীয় সব ব্যবস্থা করে দেওয়া হবে। দুর্নীতি আমরা করবো না, দুর্নীতি করতে দেবো না। আমরা অনুরোধ করছি, আপনারা মানুষকে বিভ্রান্ত করবেন না। আমরা জামাত ইসলামী মহিলাদেরকে জোর করে ঘরে আটকে রাখবো না। আমরা মহিলাদেরকে ডাক্তার বানাবো, প্রফেসর বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, ব্যাংকার বানাবো, তার ব্যবসায়ী বানাবো। একটাই অন্যায় করবো, সে অন্যায়টা হচ্ছে আজকে যেমন মহিলা পুরুষ একসঙ্গে চলে, হিসেবে রাষ্ট্র হলে একসঙ্গে থাকবেন, আলাদা হয়ে যাবে। কিন্তু সব কিছু করা হবে, ওরাকে ঘরে আটকে রাখা হবে না। যেহেতু পার্ট অফ ডেভেলপমেন্ট, এদেশে উন্নয়নের জন্য তাদের পার্ট, তারা ঘরে বসে থাকবে, এটা হতে পারে না। এই জন্য এসব বিষয়ে আমাদের বিভ্রান্তি সরানো হয়, ভুল বোঝানো হয়। আমি আপনাদের মধ্যে অনুরোধ করবো এগুলো ভুল যেন দূর হয়ে যায়। দেখেন, আমি এটাও বলতে চাই, আজও বাংলাদেশে যদি জাকাত আদায় করতে পারা যায়, বাংলাদেশের 5,000 কোটি টাকা জাকাত উঠে আসবে এখন। তাতে করে প্রভার্টি এলিভেশন প্রোগ্রাম যেটা আছে, এটা সহজেই বাচ্চাদের করা সম্ভব। আপনারা নিশ্চয়ই জানেন, তারপরে স্মরণ করাচ্ছে বাংলাদেশের মাটির উর্বরা শক্তি জাপানের মাটির উর্বরা শক্তি 5 গুণ বেশি, থাইল্যান্ডের মাটির উর্বরা শক্তি 3 গুণ বেশি। জাপান, থাইল্যান্ড তাদের মাটির উপর নির্ভর করে তা ইকোনমি ডেভেলপ করেছে। আমার বাংলাদেশে সুজলা সুফলা শস্য শ্যামলা, বাংলাদেশে সম্পদের অভাব নেই, প্রচুর মাটি আছে। আমরা কাজ লাগাতে পারলে আমার দেশকে সুন্দর করতে পারি। এদের প্রয়োজন হচ্ছে ভালো আইন, শ্রেষ্ঠ আইন। আর প্রয়োজন হচ্ছে সৎ ও যোগ্য মানুষ। এই সৎ যোগ্য মানুষটা না হলে ভালো আইন থাকলেও এটা কার্যকরী করতে পারা যায় না। আমরা জামাত ইসলামে ভালো এগুলো দাবি করি না, কিন্তু আমরা ভালো হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করি। অন্যায়কে আমরা প্রশ্রয় দিই না, আমাদের সাধ্যমতো চেষ্টা করি। এবং ইতিমধ্যে আমাদের ছোট্ট ইনফরমেশন দিতে চাই, 2001 থেকে 2006 সাল পর্যন্ত যারা মন্ত্রিত্ব ছিল, আমাদের 2 মন্ত্রী ছিল আমাদের, এই 2 মন্ত্রীর বিরুদ্ধে 1টি পয়সারও দুর্নীতির অভিযোগ আসে নাই। এটা প্রমাণ হয়েছে জামাত ইসলামী সৎ এবং যোগ্য লোক তৈরি করতে সক্ষম এবং দায়িত্ব দিলে এটা সম্ভব। আমি আশা করছি যে এই সৎ যোগ্য লোক তৈরি করার জন্য আপনাদেরও সহযোগিতা চাই। আপনি ভালো লেখেন, ভালো পরামর্শ দেন, তাই সৎ যোগ্য লোক হতে পারে। সময়টা ভাইরা, আমরা রাজনীতির নামে আমরা কখনোই বেদ বিক্রি করি না। কারণ আমরা বেশটা মালিক নই, বেশটা মালিক আল্লাহ পাক। আমরা রাজনীতি ধর্ম নিয়ে ব্যবসা করি না, আমরা ধর্মকে চালু করতে চাই। জীবনের সব স্তরে আমরা প্রভাব চালু করতে চাই। শুধু আজকে আমাদের সম্পর্কে মাঝে মাঝে যুক্তি করা হয়, যুক্তি করা ঠিক নয়।
আপনারা জানেন আমরা সন্ত্রাসমুক্ত সমাজ চাই, যেমন আমাদের পার্টিতে সন্ত্রাসের স্থান নেই। আমাদের পার্টিতে গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে পার্টি নির্বাচিত হয়। এর নেতৃত্বে মারামারি নেই, নেতৃত্বের কন্দল নাই, নেতৃত্ব চাইলে পাওয়া যায় না। আপনি হবে যদি কেউ নেতা হতে চাই তাকে এক্সপ্লোর করা হয়। আমি গাবতলী সাধারণ থানার নমিনি, আমি চাইতাম যদি আমাকে এক্সপ্লোর করা হতো। বাংলাদেশের মতো দল পাবেন না যে দল নেতা হতে চাইলে এক্সপ্লোর করে, এটা এখানে আছে। এই জন্য নেতৃত্বের কন্দল নাই। যে পার্টিতে নেতৃত্বের কন্দল নাই সে পার্টির ক্ষমতা পায়, তার দেশ পরিচালনা করতে দেওয়া ভালো সক্ষম হবে ইনশাআল্লাহ। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমাদের নামাজের সময় হয়ে আসতেছে, আমরা বেশি কথা বলবো না, কারণ আপনাদের খাওয়ার ব্যবস্থা আছে, সেটাও করা হবে ইনশাআল্লাহ। আমি বলতে চাচ্ছিলাম আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে দেশ পরিচালনা করতে চাই। আর এই গণতন্ত্র পদ্ধতি বলতে যে পিয়ার পদ্ধতিতে আমরা নির্বাচন চাই। আমরা বিশ্বাস করি যে ফ্যাসিস্ট আবার জন্ম নেবে না যদি পিয়ার পদ্ধতি নির্বাচন হয়। এই পিয়ার পদ্ধতি নির্বাচন হলে জনগণের মূল্যায়নটা করা সম্ভব হবে। কিন্তু এরকম আশ্চর্য, আমি বুঝতে পারি না যে কেন তারা বিরোধিতা করছে। 38% ভোট পেয়ে কেউ বলে 36% আর কেউ বলে 38%। 38% ভোট পেয়ে তারা ক্ষমতায় গেল, তারা বলছে গণতান্ত্রিক সরকার। 38 পরে আরো হয়ে গেল প্রায় 52%, 62%। তারা কী করবে? এটা বোঝা যায় যে এখনকার যে নির্বাচন পদ্ধতি পদ্ধতিতে গণতান্ত্রিকভাবে সাধারণ জনগণের মতামতকে মূল্যায়ন করা হয়। যদি বহু দেশে পিয়ার পদ্ধতি চালু আছে, আমরা বক্তব্য সঙ্গে বলেছি আমরা পিয়ার পদ্ধতি নির্বাচন চাই। এর আরও সুবিধা আছে। আমাদের দেশের সেটা অভ্যাস, আপনাদের সকলের অভ্যাস একটা যে ভোট কিনে নেওয়া, সেন্টারে গিয়ে সন্ত্রাস করা, জোরকে ভোট নেওয়া, হট্টগোল করা, এগুলো সব চলে বা নির্বাচন ভালো হয় না। আমরা পিয়ার পদ্ধতির মাধ্যমে ওই সন্ত্রাস, ওই খুন কিংবা ওই মারামারি কিংবা টাকা দিয়ে ভোট বিক্রি করা, এগুলো সব বন্ধ করতে পারবো। সকলে নির্বাচনে ভোট দিয়ে আসবে, যা পাবে সে অনুযায়ী এমপি হবে, পার্লামেন্টে গিয়ে তারা দেশ গঠনের কাজ করতে পারবে। যে বন্ধুরা বিরোধিতা করে তাদের বলতে যে ভোটটা আপনারা বেশি পাবেন, আপনারাই সরকার তৈরি করবেন, আপনাদের সমস্যা রাখি। আপনি বরং পিয়ার পদ্ধতি নিয়ে নির্বাচনের রেজাল্ট করেন, নির্বাচনকে সম্পর্ক করেন, নির্বাচন টাকা মুক্ত করেন, নির্বাচনে আজকে লেভেল প্লেইং ফিল্ড সেটা আমাদের করতে দেন। আমি আশা করছি যে আপনারা এই ব্যাপারে আমাদেরকে সহায়তা করবেন। আমরা কথা বলছি, আমরা দাবি করছি, আমরা সারা দেশে আমাদের কথা বলার চেষ্টা করছি। অথবা সামনে অনুরোধ করবো, সকল দলকে অনুরোধ করবো যে আসুন আমরা সকলেই সন্ত্রাসমুক্ত নির্বাচন করি। আজকে এখনও রেজাল্ট হয় নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হচ্ছে, সারা দেশ শুধু আজকে সারা বিশ্বই মধ্যে বাকি আছে ঢাকা বিশ্ববিদ্যালয় দিকে। এখনই ফেসবুকে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে জোর করে বের করে দেওয়া, ফুলিয়েছে বের করে দেওয়া, অনাকাঙ্ক্ষিত। এটা আমরা আকাঙ্ক্ষা পোষণ করি নাই। যার যা মত সে মত করুক, প্রকাশ করুক, ভোট দেয়, তাতে আসল গণতন্ত্র পরিচিত হবে ইনশাআল্লাহ। আমাদের মনে করি ঢাকা ইউনিভার্সিটির নির্বাচনটা মডেল হোক, আগামী নির্বাচনটা সরকারের জন্য গ্রহণযোগ্য হোক, তার বাকি নির্বাচনগুলো হবে ইনশাআল্লাহ। আজকে আমি ঢাকা ইউনিভার্সিটির সকল প্রশাসনিক কর্মকর্তা ভিসি থেকে আরম্ভ করে সকল ছাত্রছাত্রীকে অনুরোধ করছি যে আপনারা জাতির সামনে একটা মডেল পেশ করুন, গণতন্ত্রের মডেল পেশ করুন, তাতে করে আমরাও উৎসাহিত উদ্দুলিত হবো আমরা ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আজকে জামাত ইসলামী যে আল্লাহ দিন চালু করতে চাই, এই আল্লাহর দিনের মধ্যে কোনো ভুল নেই, বিভ্রান্তিকর কিছু নেই। আমরা এই আল্লাহর দিন চালু করার জন্য জীবন দিয়েছি, হাসিতে চলেছি, চোখ হারিয়েছি, কান হারিয়েছি, জেলে গেছি, অনেক কথা স্বীকার করেছি। কিন্তু আমরা নয়, আমাদের সঙ্গে আরও অন্য অনেক দল করেছে। এত রক্তের বিনিময়ে যেখানে আমরা একটা গণতন্ত্রের পরিবেশ তৈরি করার চেষ্টা করছি,
সেই পরিবেশে যদি কেউ বিঘ্ন করার চেষ্টা করে, জনগণ তাদের বরদাস্ত করবে না। আমরা সরকারের বলছি স্পষ্ট করে, আমরা বিচার চাই। যারা হত্যা করেছে, খুন করেছে, যারা মায়ের রূপকে খালি করেছে, যারা বাপকে পাগল বানিয়েছে, যারা সন্তান এতিম বানিয়েছে, তারা যাতে প্রকাশ্যে বিচারের সম্মুখীন হয়, দেখতে পারে জনগণ যে এই অন্যায় করলে এই বিচার হয়। এটা করতে না পারলে, আইনের সচেতন করতে না পারলে এ খুন হতেই থাকবে, যে জুলুম হতেই থাকবে। এটা হতে দেওয়া হবে না। আমাদের মনে করি যে বর্তমান সরকারের উচিত বিচারটা দৃশ্যমান করা, ডিলে করা ঠিক হবে না। সঙ্গে সঙ্গে যে সংস্কার যেগুলো আছে, এই সংস্কারের ক্ষেত্রেও আমাদের প্রকাশ্য হতে হবে, যাতে করে আমরা সংস্কার দেখে বুঝতে পারি যে না, এই নির্বাচন পদ্ধতি ঠিক আছে, আমাদের আইন বিভাগ ঠিক আছে, আমাদের পুলিশ প্রশাসন ঠিক আছে, তারা কোনো পার্টির পক্ষে কাজ করছে না, এমন বুঝতে পারলে আমরা খুশি হব ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আপনারা জানেন যে গাবতলী এবং সাধারণপুর একটা থানা, একটা নির্বাচন এলাকা। এই এলাকায়, এই এলাকার জন্য আপনাদের কাছে আজকে আমি আরও যে একটা কথা বলব। সাধারণপুরে আমি গাবতলী সাধারণপুরের ভাইদের নিয়ে বসছিলাম, সেগুলো কথাবার্তা শুনেছি। সেটা আপনাদের সঙ্গে কিছু কথা বলবো আরও, যাতে আপনারা আমাকে সহযোগিতা করতে পারেন, পরামর্শ দিতে পারেন। আপনারা জানেন যে গাবতলীতে আমাদের, আমি যে ঘোরাফেরা করতেছি, রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ এগুলো যথেষ্ট নয়। না থাকার কারণে আমাদের চলাফেরা করা বেশ কষ্টকর হচ্ছে, এমনকি গাড়ি ঘোড়া চলতে পারছে না। আমরা যে সরকার তৈরি করতে পারি, আমরা যদি আমাদের কোনো সুযোগ করে দেয়, তাহলে গাবতলীর এই সমস্যা দূর করার জন্য আপনার চেষ্টা করুন ইনশাআল্লাহ। এরপরে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বলতে আমাদের যে কলেজ আছে, যে স্কুল আছে, অবকাঠামোর দিক থেকে আমি অনেক জায়গায় দেখতেছি যে মাদ্রাসা পড়ে যাচ্ছে, স্কুলটা হাই স্কুল পড়ে যাচ্ছে, ছাদ নষ্ট হয়ে গেছে, আমি অনেক দেখতেছি। আমরা যে আল্লাহ তাআলা আমাদের সুযোগ দেয়, আমরা এই গাবতলীর এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সুন্দর করার জন্য চেষ্টা করবো, আল্লাহ চাই। আপনারা জানেন যে এই কলেজের প্রিন্সিপাল আমার বন্ধু মানুষ, এখন না, ছিলেন এর আগে। আর ঢাকায় আমি যেখানে থাকি, উনি সেখানেই থাকি, মানে হাঁটাহাঁটি একসঙ্গে করি। আর ওনার এরকম ধারণা যে কলেজের একটা উন্নত মানের গবেষণামূলক লাইব্রেরি দরকার। আর আমি স্টেট মেম্বার হিসাবে আমি জানি যে গবেষণামূলক লাইব্রেরি না থাকলে ছাত্ররা পড়াশোনা করতে পারে না। আমরা যে সুযোগ পাই ইনশাআল্লাহ, এখানে অনার্স করছে যেমন ডেভেলপ করা হবে, ঠিক তেমনি গবেষণামূলক লাইব্রেরি দেওয়া হবে, যাতে করে আমাদের ছেলে মেয়েরা পড়াশোনা করতে পারে। আপনারা জানেন যে এখানে সরকারের মাদ্রাসা নাই, এখানে একটা হাই স্কুল তো আছে সরকারি, কিন্তু কোনো মাদ্রাসা নাই। আমরা চেষ্টা করব যাতে উপজেলা ভিত্তিক একটা সরকারি মাদ্রাসা থাকে, সরকারি হাই স্কুল থাকে, আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারে। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা জানেন যে একটা হাসপাতাল আছে, হাসপাতালে ডাক্তার আছে, কিন্তু প্রয়োজনের সঙ্গে ডাক্তার নেই। হাসপাতালে অপারেশন থিয়েটার আছে, কিন্তু অপারেশন ঠিক মতো হয় না। শুধু এখানে না, তাই হয়। যদি আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেয়, জনগণের চিকিৎসাকে, জনগণের চিকিৎসাকে হাসপাতালকে উন্নত মানের করবো, এবং এই যা সংখ্যা আছে, বেড সংখ্যা যা আছে, তার থেকে আমরা বাইরে খালি করে রাখতে পারি। তাই না, আমি একটা কথা বললাম, বলে শেষ করি আমরা